যখনই নিষিদ্ধ ঘোষিত এবং পলাতক আওয়ামী নেতাকর্মীরা বিএনপি নামক ছাতার নিচে আশ্রয় খুঁজে পেয়েছে এবং আশ্রয় খুঁজে পাবার চেষ্টা করছে ক্রমাগত, এবং বিএনপি তাদের বুকে টেনে নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে 3 ফেব্রুয়ারি বা 3রা ফেব্রুয়ারি ইউকে ভিত্তিক দ্য গার্ডিয়ান পত্রিকা কলকাতায় বসে বা দিল্লিতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী নেতাকর্মীরা বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে এখনো ষড়যন্ত্র করছে সেই বিষয়ে একটি প্রতিবেদন ছেপেছে 3রা ফেব্রুয়ারি। তো প্রতিবেদনটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। যেই ভূমিকা আমি আগেই নিয়েছিলাম, যেই মুহূর্তে বিএনপি হয়ে উঠেছে একটি স্যাংচুয়ারি বা আশ্রয়স্থল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতা কর্মীদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। তো কেন সেই কথা বলছি যে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য হয়ে উঠেছে বিএনপি আওয়ামী লীগের জন্য? তো আমরা সেটি টের পাচ্ছিলাম নানাভাবে। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিতে ইনফিলট্রেট করছিল, সুকৌশলে ঢুকে পড়ছিল। তো এই কথাটিও আসলে ঠিক বলা ঠিক হবে না। বিএনপি তাদেরকে জেনে বুঝেই নিয়ে নিচ্ছিলেন বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায়, সারা দেশে সেটি হচ্ছিল কিছুটা রাগ ঢাক করে। তো গত মঙ্গলবার সন্ধ্যায় আমরা যে চিত্রটি দেখলাম, মাদারীপুর 1 আসন, যেটি শিবচর বলে পরিচিত, সেখানে শিবচর পৌরসভা এলাকায় বিএনপি দলীয় প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে পলাতক আওয়ামী নেতারা এবং উপজেলার সাবেক সভাপতি আওয়ামী লীগের এবং পৌর মেয়র, তাকে দেখা গেল নাদিরা আক্তারের পাশে বসা মঞ্চে, এবং 20 জনের মতো আওয়ামী নেতা স্থানীয়, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সেই নাদিরা আক্তারের উঠান বৈঠকে অংশগ্রহণ করলেন, বক্তৃতা দিলেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। তো সেই জন্যই বলছিলাম, যখনই বিএনপি আওয়ামী লীগের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে বাংলাদেশে, ঠিক সেই মুহূর্তে দ্য গার্ডিয়ানের এই প্রতিবেদন কি বোঝাচ্ছে আসলে? সুপ্রিয় দর্শক শ্রোতা, গার্ডিয়ানের সেই প্রতিবেদনটি তারা হেডলাইন করেছে, দ্য এক্সাইলড আওয়ামী লীগ মেম্বার্স প্লটিং আ পলিটিক্যাল কামব্যাক ইন বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া। ভারতে নির্বাসিত আওয়ামী নেতারা বাংলাদেশে ফিরে আসবার একটি ষড়যন্ত্র করছে কিংবা ছক কষছে। প্লট শব্দটি ব্যবহার করা হয়েছে, আর এইখানে প্লট শব্দটি নেতিবাচক অর্থে নিতে হবে, ষড়যন্ত্র করা কিংবা গোপন কিছু করবার ছক কষা। তো সেভাবে তারা শুরু করেছে এবং খুবই ইন্টারেস্টিং এই প্রতিবেদনটি। পুরো প্রতিবেদনটি বেশ বড়ই আমি বলবো। তো অংশ বিশেষ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আমরা বুঝতে পারি এই মুহূর্তে এই প্রতিবেদনটি কতটা প্রাসঙ্গিক আমাদের রাজনীতির জন্য। তো সেখানে শুরুতেই তারা বলেছেন, যিনি রিপোর্ট করেছেন একজন লেডি রিপোর্টার কলকাতা থেকে, হানা এলিস পিটারসন, হোয়াইট লেডি, গার্ডিয়ানের প্রতিনিধি। তো তিনি বলেছেন যে কলকাতার শপিং মলের ফুড কোর্টে ব্ল্যাক কফি সিপ করে, অর্থাৎ ব্ল্যাক কফি খেতে খেতে বা পান করতে করতে সঙ্গে ইন্ডিয়ান ফাস্টফুড, আওয়ামী নেতারা সেখানে বসে বাংলাদেশে ফিরে আসবার ষড়যন্ত্র করছে। এইভাবে তিনি শুরু করেছেন। বেশ ইন্টারেস্টিং বিষয়টি, পুরো বিষয়টি, এবং আমাদের জুলাই অভ্যুত্থানের কিছুটা পটভূমি ব্যাখ্যা করে এই পর্যন্ত গত 17-18 মাসের অনেক কিছুই সংক্ষেপে তিনি ব্যাখ্যা করেছেন। চমৎকারভাবে ফুটে উঠেছে বিষয়গুলো। তো বলছিলাম যে অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব বিশ্লেষণে যাওয়ার আগে। বাংলাদেশে তারা অপরাধী এবং পলাতক হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহিতা, অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার শপিং মলের ভিড়াক্রান্ত ফুড কোর্টে আরাম করে বসে ব্ল্যাক কফি খেতে খেতে আর ভারতীয় ফাস্টফুড সঙ্গে আওয়ামী লীগের নির্বাসিত এই রাজনৈতিক নেতারা রাজনীতিতে ফেরার ছক কষছেন। 16 মাসের বেশি সময় আগে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের প্রবল স্রোত তার বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকায় তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পড়েন। যেসব রাস্তা তিনি পেছনে ফেলে গিয়েছিলেন সেগুলো ছিল রক্তে রঞ্জিত।
জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনার সরকারের দমন পীড়নে আনুমানিক 1400 জন নিহত হয়েছিলেন। এরপর তার দলের হাজার হাজার সদস্য পালিয়ে যান। আওয়ামী লীগের সমর্থকেরা মব ভায়োলেন্স এবং শেখ হাসিনার শাসনামলে সংগঠিত অপরাধে সংশ্লিষ্টতার জন্য ফৌজদারি মামলার মুখে পড়েছেন, যার সংখ্যা ক্রমেই বাড়ছে। আওয়ামী লীগের 600-র বেশি নেতাকর্মী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের শহর কলকাতায় আশ্রয় নিয়েছেন। সেখানে তারা তখন থেকে আত্মগোপন করে আছেন। তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনমতের চাপের কাছে নথি স্বীকার করে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। এরপর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। একই সঙ্গে হত্যা, দুর্নীতি সহ নানা অপরাধের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু করে হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠেয় আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনেও দলটির প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের শেষের দিকে হাসিনাকে তার শাসনামলের শেষ পর্যায়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এরপরও নিজের রাজনৈতিক কেরিয়ারের ইতি দেখা থেকে অনেক দূরে থাকা হাসিনা, বেশ ইন্টারেস্টিং লাইনটি, এরপরও নিজের রাজনৈতিক কেরিয়ারের ইতি দেখা থেকে দূরে থাকা হাসিনা এই রায়কে মিথ্যা বলে নাকচ করেছেন এবং অসংকোচে ভারত থেকে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন, যার মধ্যে আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে হাজার হাজার সমর্থককে সংগঠিত করার বিষয় রয়েছে। ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা অংশ বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত। তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধে সায় দেয়নি দেশটি। দলীয় কৌশল নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত 1 বছরে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাদের একজন। তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমাদের লোকজনের সঙ্গে, আমাদের কর্মী সমর্থক দলের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতের সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। ভবিষ্যতের সংগ্রাম ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। শেখ হাসিনার অধীনে গত 2টি নির্বাচন ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ম্লান হয়ে গিয়েছিল। এখানে তথ্য বিভ্রাট আছে একটু। 3টি নির্বাচন হতো, কথাটি 2টির কথা উল্লেখ করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে ফেব্রুয়ারির নির্বাচন হবে 1 দশকের বেশি সময়ের মধ্যে বাংলাদেশের প্রথম অবাধ সুষ্ঠু নির্বাচন। তবে আওয়ামী লীগ বলছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ায় গণতান্ত্রিক বৈধতার সব দাবি ক্ষুণ্ণ হচ্ছে। শেখ হাসিনার বিরাগ ও নিপীড়নের শিকার হয়েছিলেন অধ্যাপক ইউনূস। তাকে একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন শেখ হাসিনা। আওয়ামী লীগ অধ্যাপক ইউনূসকে তাদের নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থে লিপ্ত একজন খল চরিত্র বলে অভিযোগ করছে। তবে অধ্যাপক ইউনূস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনার সাবেক মন্ত্রীদের একজন জাহাঙ্গীর কবির নানক, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে এইসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। নানক বলেন, আমরা আমাদের কর্মীদের সব ধরনের নির্বাচন কেন্দ্রিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে, প্রচার ও ভোট বর্জন করতে এবং মোটের উপর ওই প্রহসনের প্রক্রিয়ায় অংশ না নিতে বলছি। বাংলাদেশে যারা শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছরের স্বৈরতান্ত্রিক ও দুর্নীতিপরায়ণ শাসনের অভিযোগ করেছিলেন, তাদের কাছে হঠাৎ করে দলটির গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি প্রবল সন্দেহের সৃষ্টি করে। প্রিয় দর্শক শ্রোতা, আরও আছে দীর্ঘ এই প্রতিবেদনটি, তো আমি গেলাম না পুরোটিতে। বাহাউদ্দিন নাসিমেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো বাহাউদ্দিন নাসিমকে উদ্ধৃত করে বলা হয়েছে যে বাহাউদ্দিন নাসিম সব অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার, লুটতরাজ করার, অর্থ পাচার করার
যত অভিযোগ আছে সব অস্বীকার করেছেন। এগুলো কিছুই ঘটেনি বলা হয়েছে, এগুলো সব ষড়যন্ত্র দলের বিরুদ্ধে, এবং সন্ত্রাসী গোষ্ঠীরা বাইরের সহযোগিতায় সরকারকে পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারের, সো তারা সেগুলো আমলে নিচ্ছে না। তো এখন যে অভিযোগগুলো প্রতিবেদনে উঠে এসেছে সেগুলো নিয়ে বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন পত্রিকায় গণমাধ্যমে সেই অভিযোগগুলো এসেছে, আমরা নিজেরাও জানি, এই দেশে থেকে আমরা সরাসরি সাক্ষী। তো এখন কথা হলো এই মুহূর্তে এই গার্ডিয়ানের এই প্রতিবেদন কিভাবে গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি সাম্প্রতিককালে রিপিটেডলি উপর্যুপুরি একের পর এক সংবাদ সম্মেলন হয়েছে ভারতে, এবং সর্বশেষ সংবাদ সম্মেলনটিতে দিল্লিতে শেখ হাসিনার যেটি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত ছিল, শেখ হাসিনার ফিজিক্যালি প্রেজেন্ট থেকে বক্তব্য রাখবার কথা ছিল, কিন্তু তার একটি অডিও রেকর্ড বাজানো হয়েছিল, সেটি আমরা শুনেছি। সেখানেও বিন্দুমাত্র আফসুস, রিগ্রেট, রিপেন্টেন্স কোনো রকম কিছু ছিল না, অনুতাপ অপকর্মের জন্যে। তো এবং ভারত সেগুলো সব উস্কানি দিয়েছে। যদিও এই মুহূর্তে ভারতের সাধারণ জনগণের মধ্যে এবং সুশীল সমাজের একাংশের মধ্যে ভারত সরকারের বিরোধিতা করে আমরা বক্তব্য শুনতে পাচ্ছি। হাসিনাকে ইন্ডিয়াতে আশ্রয় দেওয়া এবং তাতে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতি, দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে, ক্রমাগত নষ্ট হচ্ছে, দুই দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষভাবে পশ্চিম বাংলা এবং মহারাষ্ট্রের কৃষকেরা, যাদের কৃষি পণ্যগুলো বাংলাদেশে অবারিত ছিল, আসতে পারত, সো তাদের না খেয়ে থাকার দশা হয়েছে অনেক দিন থেকে, অনেক মাস থেকে, 1.5 বছর হয়ে গেল প্রায়। তো এইসব কারণে ভারতের ভিতর থেকে সাধারণ জনতা এবং সুশীল সমাজের একাংশ এবং গণমাধ্যমের সভ্য অংশটুকু এখন বেশিরভাগই অসভ্য হয়ে উঠেছে ভারতের গণমাধ্যম, এমনকি মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো পর্যন্ত হাসিনাকে ফেভার করে তারা রিপোর্ট করে, বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে কোনো কারণ ছাড়াই। তো সেই জন্য বলছিলাম যে গণমাধ্যমের একাংশ, সভ্য অংশটুকু জোরে সোরে কথা বলছে নরেন্দ্র মোদীর এবং বিজেপি সরকারের হাসিনাকে এবং আওয়ামী নেতাকর্মীদের ভারতে একতরফা আশ্রয় দেওয়া, এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত, এটি সব রকম আইন কানুনের বরখেলাপ, আন্তর্জাতিক আইনেও এটি নিষিদ্ধ, এটি ঠিক নেই, ভ্যালিড না বিষয়টি। তো এই মুহূর্তে গার্ডিয়ানের এই প্রতিবেদন, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভারতের কথা, ভারতকে সংশ্লিষ্ট করা হয়েছে, ভারতের প্রত্যক্ষ নজরদারিতে সব কিছু হচ্ছে বলা হয়েছে, তো এটি ভারত সরকারের উপর আরেকটি চাপ এবং আন্তর্জাতিক চাপ বলে বিবেচিত হবে, কারণ গার্ডিয়ান একটি প্রেস্টিজাস সংবাদপত্র। তো চমৎকার এটি, এবং এটিকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি এই মুহূর্তে। এবং বিএনপির এ থেকে শিক্ষা নেবার বিষয় আছে। বিএনপি যা যা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্যে, বিএনপি হয়ে উঠেছে একটি আওয়ামী পুনর্বাসন ফ্যাক্টরি। তো বিএনপিকেও সতর্ক থাকতে হবে, কারণ বিএনপির নামটিও জড়িয়ে যাবে, আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট করা শুরু করবে যে ভারতের ষড়যন্ত্র দরকার হবে না, বাংলাদেশের ভিতরের বৃহত্তম দল বলে দাবি করা সেই দলটি হয়ে উঠেছে আওয়ামী লীগের জন্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য একটি স্যাংচুয়ারি কিংবা অভয়াশ্রম। সো এই বদনাম শিগগিরই আন্তর্জাতিকভাবে বিএনপির কাঁধেও লেগে যাবে, বিএনপির গায়ে কিন্তু ট্যাগ লেগে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সো বিএনপিকেও সতর্ক থাকতে হবে। বিষয়টি মোটেই এরকম না যে 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনের আগে যা যা পারি করে নিই। এইটি দেশের মানুষ মনে রাখবেন, মানুষ ভুলবেন না এটি, যে কিভাবে বিএনপি হয়ে উঠেছিল নির্বাচনের আগে আওয়ামী লীগের অভয়াশ্রম, অভয়ারণ্য। এইটি বিএনপিকে ভুলে গেলে চলবে না। মঙ্গলবারে যা দেখেছি আমরা, এটি পুরো জাতিকে অবাক করেছে, হতাশ করেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এবং তাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে সেই নেতারা মঞ্চে উঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সেখানে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। তো এইটি সাধারণভাবে নেবার কোনো কারণ নেই, স্বাভাবিকভাবে নেবার কোনো সুযোগ নেই, অ্যাবসলিউটলি নট। আর এইসব করে বিএনপি এই কথা বলতে পারবে না যে আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, দুটো বিষয় একসঙ্গে যায় না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এটি স্ববিরোধী, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।